নমস্কার বন্ধুরা, আপনার বছরে ইনকাম 10 লাখ টাকা, কিন্তু আপনাকে একটি পয়সাও ইনকাম ট্যাক্স দিতে হবে না। কিভাবে সম্ভব আজকে জানবো এই ভিডিওতে। অনেকে ভাবছেন আইটি রিটার্ন এই তো কদিন আগেই ভরলাম, আবার তো 1 বছর পরে সেই আগামী জুন জুলাই মাসে ভরতে হবে। এখন এই ভিডিও দেখে লাভ নেই, এখন দেখলে পরে ভুলে যাব, ওই সময় গিয়ে দেখে নেব। এটা কিন্তু বড় ভুল, এই ভুলটা ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনি ট্যাক্স সেভিং করতে পারবেন না। আপনাকে আমি একজনের গল্প বলি, তার নাম সৌরভ। সে আমার কাছে এসেছিল ITR-1 ফাইলটা সাবমিট করার জন্য হেল্প নিতে। তো আমি দেখলাম যে তার টোটাল যা ইনকাম যদি ওল্ড ট্যাক্স রিজিমে সে সাবমিট করে তাহলে তাকে কোনো ট্যাক্সই দিতে হয় না। কিন্তু যেহেতু সে ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী কিছু ইনভেস্ট করেনি, সেই কারণের জন্য বাধ্য হয়ে তাকে নিউ ট্যাক্স রিজিমেই ইনকাম ট্যাক্সটা সাবমিট করতে হলো, এবং সেই কারণের জন্যই তাকে প্রায় 50,000 টাকার মতো ইনকাম ট্যাক্স দিতে হলো। কিন্তু সে যদি এই বিষয়ে আগে থেকে অবগত থাকতো এবং ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে থাকতো, তাহলে কিন্তু তার ট্যাক্স জিরো হতে পারত। কিন্তু তখন তো টাইম পেরিয়ে গেছে, কারণ জুন জুলাই মাসে ট্যাক্স সাবমিট করছে। তখন তো আর আগের বছরের মানে মার্চ মাসের মধ্যে যে ইনভেস্টমেন্টগুলো করা দরকার ছিল সেগুলো তো আর ব্যাকডেটে গিয়ে করা সম্ভব না। সেই কারণের জন্য তাকে ওই 50,000 টাকা ট্যাক্স দিতে হলো, ফালতু ফালতু। সুতরাং আপনিও যদি এই ট্যাক্স সেভ করতে চান তাহলে কিন্তু প্ল্যানিংটা এখন থেকেই করতে হবে, কারণ এই ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী আপনাকে ট্যাক্স সেভ করতে হলে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে হবে, আর সেই ইনভেস্টমেন্ট তো এখন থেকেই করতে হবে। একদম শেষ মাসে গিয়ে তো আর সমস্ত টাকাটা ইনভেস্ট করা যাবে না। তো আসুন আমরা দেখি যে ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী কিভাবে তার 10 লাখ টাকা ইনকাম হলেও কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তো শুরুতে একটা ক্যালকুলেশন করে দেখে নিই যে নিউ ট্যাক্স অনুযায়ী যদি সে সাবমিট করে ট্যাক্স, তাহলে কত দিতে হবে। দেখুন, যদি আপনি নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী ট্যাক্স সাবমিট করেন তাহলে প্রসেসটা তো খুব ইজি, কিন্তু সেখানে আপনার ট্যাক্স বেশি দিতে হবে। তো নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী শুধুমাত্র একটাই ডিডাকশন আছে, আর সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন। সেটা কত? 75,000। তো 75,000 টাকা যদি মাইনাস করে দিই তাহলে পড়ে রইল 9,25,000 টাকা। এবার এই 9,25,000 টাকার উপরে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। এই নিউ ট্যাক্স রিজিমে 0 থেকে 3 লাখ পর্যন্ত যে ইনকাম, তার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। তো প্রথম 3 লাখের জন্য তার ট্যাক্স ছাড় হয়ে গেল। এরপরের যে স্ল্যাব 3 লাখ থেকে 7 লাখ, এই স্ল্যাবেতে তাকে 5% করে ট্যাক্স দিতে হয়। তো এই যে 4 লাখ টাকা, এই 4 লাখ টাকার 5% তাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে 4 লাখের 5% মানে 20,000 টাকা হয়ে গেল। এর পরের যে স্ল্যাব সেটা হচ্ছে 7 লাখ থেকে 10 লাখ, এখানে 10% ট্যাক্স দিতে হয়। তো এই 7 লাখ থেকে 10 লাখ স্ল্যাবের মধ্যে তার কত টাকা আসছে? তার আসছে 2,25,000 টাকা, কারণ আগে প্রথমে 3 লাখ এবং পরে 4 লাখ তো আমি অলরেডি ট্যাক্স ক্যালকুলেশন করে নিয়েছি। তো 9,25,000 মধ্যে আর পড়ে রইল 2,25,000। তো 2,25,000 উপরে 10% ট্যাক্স হলে কত আসছে? 22,500 টাকা। তাহলে টোটাল কত হলো? প্রথমে পেলাম 20,000, পরে পেলাম 22,500, টোটাল হয়ে গেল 42,500 টাকা। এবার আমাদের দেশে জানেনি যে ট্যাক্সের উপরেও ট্যাক্স দিতে হয়, তাহলে ইনকাম ট্যাক্সের উপরে তো আবার একটা ট্যাক্স, সেটাকে বলা হয় সেস। সেটা কত পার্সেন্ট? 4%। তাহলে এই 42,500 উপরেতে আরো 4% এক্সট্রা অ্যাড হলো। তো মিলিয়ে কত এলো? 44,200 টাকা। তাহলে তার নেট ট্যাক্স লায়াবিলিটি হলো 44,200 টাকা। তো এইটা তো হলো নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী। কিন্তু কেউ যদি ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী একটু প্ল্যানিং করে চলে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাকে তো কোনো ট্যাক্স দিতেই হবে না, উল্টে তার লাভ হবে। অনেক জায়গাতে সে ইনভেস্ট করে রাখবে এবং সেই ইনভেস্টমেন্টটা আসলে তার ফিউচারের কাজেতেই লাগবে। তো সেই কারণের জন্যই আমি তো বলবো যাদের ইনকাম 10-12 লাখ টাকা, তারা সবসময় ওল্ড ট্যাক্স রিজিমটাই প্রেফার করবেন। এইবার আসি আসল কথায়, যে ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী কিভাবে আমি এই ট্যাক্সটাকে এড়াতে পারবো। দেখুন, সবার প্রথম যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। নিউ ট্যাক্স রিজিমেতে ছিল 75,000 টাকা, তেমনি ওল্ড ট্যাক্স রিজিমেতেও আছে, এখানেতে 50,000 টাকা। মানে আপনার ইনকামের প্রথম 50,000-এর জন্য কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না। তাহলে আমার পড়ে রইল কত ট্যাক্সেবল ইনকাম? 10 লাখ থেকে 50,000 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রইল 9,50,000 টাকা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আন্ডার 80C আন্ডারেতে ডিডাকশন। এবার এই 80C আন্ডারে এটা বলছে যে এমন কতগুলো জায়গা আছে যেই জায়গাগুলোতে আপনি যদি ইনভেস্ট করেন এবং তার প্রুফ শো করতে পারেন, তাহলে সেইখানেতে যে ইনভেস্টমেন্টটা করছেন সেই ইনভেস্টমেন্টটার জন্য আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। মানে আপনি ওই জায়গাতে ইনভেস্ট করছেন, সেই কারণের জন্যই ওইটা আপনার ইনকামের মধ্যে ধরা হবে না, মানে ওটাও বাদ দিয়ে দেওয়া হবে। সেগুলো কোন কোন জায়গা? আপনার প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এ যে টাকাটা আপনি জমা করেন সেই টাকাটা, পিপিএফ, ইপিএফ, এলআইসি, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এরকম বিভিন্ন জায়গা আছে। ইভেন মিউচুয়াল ফান্ডেরও অপশন আছে, ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড, যেটাকে ইএলএসএস ফান্ড বলা হয়। তো এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করলে আপনার 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়।
তবে প্রতিটা জায়গাতে আলাদা আলাদা করে না, মানে টোটাল 1.5 লাখ টাকা একটা ফিনান্সিয়াল ইয়ারেতে টোটাল 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন। তার বেশি আপনি ইনভেস্ট করতেই পারেন, ইনভেস্ট আপনি করুন, কিন্তু ছাড়ের জন্য আপনার শুধুমাত্র 1.5 লাখ টাকাই গ্রাহ্য হবে। তাহলে কি হচ্ছে যে আমার প্রথমে 9,50,000 ছিল, তার থেকে এই 1.5 লাখ টাকাটাও আমি মাইনাস করে দেবো, কারণ আমি এখানে ইনভেস্ট করেছি। এই প্রুফটা জমা দিলেই আপনার আরো 1.5 লাখ টাকা মাইনাস হয়ে গেল ইনকাম থেকে। তাহলে আমার ইনকাম কত পড়ে রইল? 8 লাখ টাকা। এরপরে আসে 80 সিসিডি। তো আন্ডার 80 সিসিডিতে বলছে যে যদি আপনি এনপিএস এর টায়ার 1-এতে ইনভেস্ট করেন তাহলে বছরে 50,000 টাকা পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন ট্যাক্স ডিডাকশন। তো আপনি নিজে উদ্যোগ নিয়ে এনপিএস টায়ার 1 অ্যাকাউন্ট খুলে ফেলুন আর 50,000 টাকা সেখানে জমা করে দিন। দুটো লাভ, ভবিষ্যতের জন্য এখান থেকে পেনশনও পাবেন। তো এটা যে ফোর্সড আপনি যে এখানেতে সেভ করছেন না, ভবিষ্যতে এটা ভালো ফলই দেবে, মিঠে ফল দেবে। তো এখন ট্যাক্সটাও বাঁচলো, সেখানে ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্টও হয়ে গেল। 60 বছরের পর থেকে সেখান থেকে আপনি লামসামও পাবেন, পেনশনও পাবেন। খারাপটা কি? তো আপনি এনপিএস এর জন্য ইনভেস্ট করে দিলেন 50,000। তাহলে আপনার যেটা 8 লাখ ইনকাম ছিল সেখান থেকে আরো 50,000 মাইনাস হয়ে গেল, এখন পড়ে রইল 7.5 লাখ টাকা। এরপরে যেটা সেটা হচ্ছে হোম লোনের ইন্টারেস্ট। 24B এই সেকশনে বলছে যে আপনার হোম লোনের ইন্টারেস্ট 2 লাখ টাকা পর্যন্ত আপনি এই ইনকাম ট্যাক্সের আন্ডারেতে ছাড় পেতে পারেন। তো সুতরাং আপনার থাকার জন্য হোম লোন, ফ্ল্যাটের জন্য লোন বা যে কোনো ধরনের আপনি লোন নিয়ে নিলেন, যে লোনের যে ইন্টারেস্ট আসছে 2 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্টে ছাড় আছে। আপনি যখন ইএমআই দিচ্ছেন সেই ইএমআই এর একটা পোর্শন তো ইন্টারেস্ট থাকে, সুতরাং আপনার ওই ইএমআই এর সাথে সাথে ইন্টারেস্টটাও আপনি পে করছেন সেখানেতে। তো সেই ইন্টারেস্টটা আপনি 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন। তো আপনি একটা হোম লোন নিয়ে নিন, বাড়িও হয়ে গেল নিচের আর এখান থেকে ছাড়ও হয়ে গেল, তো 2 লাখ টাকা এখানেও মাইনাস হয়ে গেল। তাহলে আমার আগে তো ছিল 7.5 লাখ, এখান থেকে আরো 2 লাখ টাকা মাইনাস হয়ে গেল কত? 5.5 লাখ। এবার মনে করুন কেউ যদি হোম লোন না নেন এই মুহূর্তে, তাহলে দেখা যাবে আপনার স্যালারি একটা পার্ট থাকে এইচআরে, সেখানে কি হয় যে আপনার রুম রেন্ট, আপনি যদি রুম ভাড়া করে থাকেন তাহলে রুম রেন্টেতেও আপনার ছাড় আছে। তো যে রুম রেন্ট নিচ্ছেন সেইটা আপনি ক্লেম করতে পারেন ছাড় হিসাবে। বা যদি মনে করুন আপনার বাবার বাড়িতে আছেন, তাহলেও আপনি বাবার সাথে একটা এগ্রিমেন্ট করে নিতে পারেন যে আপনি সেখানে ভাড়াতে থাকছেন এবং সেই ভাড়ার যে টাকাটা বাবাকে দিচ্ছেন সেই টাকাটাও কিন্তু আপনি এখানে ছাড় নিতে পারেন। তো সেইখান থেকে আপনার 2 লাখ টাকা গেল। যদিও এইচআর এর ক্যালকুলেশনটা একটু আলাদা, যে এইচআর এতে আপনি কত টাকা রুম রেন্ট এখানেতে ক্লেম করতে পারবেন। 1 লাখ টাকা পর্যন্ত তো কোনো প্যান কার্ডই দিতে হয় না, সুতরাং 1 লাখ টাকা তো যে কেউ ক্লেম করতেই পারে। 1 লাখের পরে হলে তখন আপনাকে কিন্তু যে আপনার ল্যান্ডলর্ড আছে তার প্যান কার্ড দিতে লাগে। তো আমার 5.5 লাখ তো অলরেডি ক্যালকুলেশন হয়ে গেছে। এরপরে আসছে 80D। তো 80D তে কি আছে? 80D তে বলছে যে আপনার নিজের হেলথ চেক আপ, মেডিসিন, এই সমস্ত পারপাসে, বা যদি আপনি ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তাহলে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, এইসব মিলিয়ে তো আপনি 25,000 টাকা নিজের জন্যই ক্লেম করতে পারবেন 80Dর আন্ডারেতে। আর তার সাথে আপনার যদি বাবা মা থাকে এবং তারা যদি সিনিয়র সিটিজেন হন, তাহলে তাদের জন্য আপনি ইন্স্যুরেন্স নিতে পারবেন, তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স। সেইখানেতে 50,000 টাকা পর্যন্ত প্রিমিয়াম আপনি ছাড় পাবেন। তাহলে 80Dর আন্ডারেতে আপনার নিজের জন্য 25,000 প্লাস আপনার পেরেন্টস এর জন্য 50,000, সেটাও পেয়ে গেলেন ছাড় 80Dর আন্ডারেতে। তাহলে আরো 75,000 টাকা কমে গেল। তাহলে আমার কত এলো নেট ইনকাম? 4,75,000। 5 লাখ টাকা পর্যন্ত হলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ 5 লাখ টাকা পর্যন্ত যদি হয় আপনার ট্যাক্স তো একটা ক্যালকুলেশন হয়ে আসবে, কিন্তু সেটাও আপনি রিবেট পেয়ে যাবেন 87A এর আন্ডারেতে। সুতরাং নেট কোনো ট্যাক্স দিতে হবে না 5 লাখ টাকার পর্যন্ত যদি ইনকাম হয়, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হলো না। ইভেন আরো 2-1টা স্কোপ আছে, সেটা তো আমি বাদ দিয়ে রেখেছি। সেটা কি? সেটা যদি ধরুন আপনার সন্তান আছে এবং তারা যদি এডুকেশন লোন নেয়, তাহলে এডুকেশন লোনের যে ইন্টারেস্ট তার জন্য একটা আলাদা সেকশন আছে, সেই যে ইন্টারেস্টটা সেটাও ছাড় পাওয়া যায়। এবার 10 লাখের বেশি যদি আপনার ইনকাম হয় এবং যদি আপনি এডুকেশন লোনও নিয়ে নেন, তাহলে তার ইন্টারেস্টটাও আপনার মাইনাস হবে। তার মানে আরো কিছুটা প্রভিশন থাকছে, বুঝতেই পারছেন। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে কি যে 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় তাহলে তো ওল্ড ট্যাক্স রিজিম বেস্ট। তার বেশি হলে তখন আপনি নিউ ট্যাক্স রেজিমের কথা ভাবতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনাকে অনেক জায়গাতে ইনভেস্ট করতে হবে এবং সেই টাকাটাও ওই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনাকে করে ফেলতে হবে। যেমন ধরুন এই যে ফিনান্সিয়াল ইয়ারটা আছে, এই ফিনান্সিয়াল ইয়ারটা মার্চ 2025 শেষ হবে। তো আপনাকে এই যে ইনভেস্টমেন্টের কথা বললাম, ইন্স্যুরেন্সের কথা বললাম, এইগুলো কিন্তু সব মার্চ 2025 আগে করে নিতে হবে। তবে এই যে বছরটা, এই বছরের যেটা আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে, যেটা কিনা আপনি জুলাই 25-তে মানে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25-এ যখন আপনি আইটি রিটার্ন সাবমিট করবেন তখন এই বেনিফিটটা পেতে পারবেন। এবার ভাবুন যদি আপনি ওই জুন জুলাই মাসেতে গিয়ে এই ভিডিওটা দেখেন,
তখন কি কিছু লাভ হবে? হবে না, কারণ আপনার যা ইনভেস্ট করার সেটা তো মার্চ 2025-এর আগেই করে নেওয়া উচিত ছিল। তারপরে তো আপনার কাছে যদি টাকা থেকেও থাকে তখন যদি ইনভেস্টও করেন সেটা তো আগের বছরের জন্য লাভ হলো না। সেই কারণের জন্যই বলছি যে আপনাকে এখনই করে নিতে হবে, মানে মার্চ 2025-এর আগে আপনার যে যে জায়গাগুলোতে বললাম ইনভেস্ট করেন এগুলো সব করে রাখুন, তাহলে কিন্তু ওই সময়তে গিয়ে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না।